গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা কৃষ্ণা রেড্ডি MCQ এর ক্লাস 4 করব। আগে আমাদের ক্লাস 3 পর্যন্ত করা হয়ে গিয়েছিল। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো দেখে নিও। আর আজকের ভিডিওটা চলো স্টার্ট করি। এবার থেকে আমরা কি করব, এখানে কৃষ্ণা রেড্ডিতে ওখানে সমস্ত কিছু MCQ ভাবে ছিল বইতে। তো MCQগুলো করতে গিয়ে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছিল, যেখানে আমাদেরকে তোমার প্রত্যেকটা কোশ্চেন পড়তে আর অপশানগুলো এলিমিনেট করতেই অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছিলো। তো ওখানে আমি যেটা করতাম, এখানেও সেমভাবেই করব। এখানে হচ্ছে ওখানকার ওই কোশ্চেনগুলো ওয়ান লাইনার ফরম্যাটে তোমাদেরকে দেবো, আর হচ্ছে সেই রিলেটেড যত ইনফরমেশান সেটা আমি এখানে যেরকম দেখো তোমাদের তলায় করে দিয়েছি। এই যে যেরকম ইনফরমেশান বলে আমি এখানে দিয়ে দিয়েছি, তো এরকম তলায় ইনফরমেশান আকারে তোমাদেরকে জিনিসগুলো দিয়ে দেবো। সো এইভাবে বললে তোমাদের অনেক টাইম ওয়েস্ট কম হবে। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ফার্স্ট কি বলছে, যে ডেথ অফ তিলক। আজকে আমরা নিউ চ্যাপ্টার করব, যে গান্ধী অ্যান্ড হিজ থটস। এর আগে আমাদের হয়ে গিয়েছিল ন্যাশনাল মুভমেন্টের মানে অন্য পার্টগুলো, মানে ফার্স্ট যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মানে প্রতিষ্ঠা হয়েছিল, ওই সমস্ত ব্যাপার নিয়ে কিছু কিছু জিনিস হয়ে গিয়েছিল। তো আজকে আমাদের হবে গান্ধীর লাইফ আর মানে ন্যাশনাল মুভমেন্টে যে গান্ধীর ভূমিকা ছিল সেইটার উপরে। তো এখানে ফার্স্ট কি বলছে, যে তিলক তিলক বালগঙ্গাধর তিলকের মৃত্যু কত সালে, সেটা হয়ে যাবে কি 1 অগাস্ট 1920। দেখো এখানে সালটা মনে রাখলেই হয়, বাট ওনার ডেথটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন, যে উনি যেদিনকে নন কোঅপারেশন মুভমেন্ট, এখানে দেখো তলায় লিখে দিয়েছি, নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল যেদিনকে, ওই বালগঙ্গাধর তিলক সেই দিনকেই মারা গিয়েছিলেন। সো এখানে এই জন্যই ওনার ডেট পুরোটাই মনে রাখা উচিত, যে উনি মুম্বাইতে মারা গিয়েছিলেন এবং 1 অগাস্ট 1920। এবং দেখো তলায় ইনফরমেশানে লিখেই দিয়েছি যে নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল 1 অগাস্ট 1920। আর বালগঙ্গাধর তিলকের আরও একটা ভীষণ ফেমাস স্লোগান ছিল, যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তোমরা সবাই জানো, পরীক্ষায় বহুবার কোশ্চেনটা এসেছে। তো তিলকের আরও ব্যাপার আছে, যে তিনি হোম রুল লীগ যে প্রতিষ্ঠা করেছিলেন, হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন তিলক, এবং সেই সাথে সাথে কিন্তু অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন সময়ে একই বছরে, বাট মাস আলাদা এবং জায়গা আলাদা। সো হোম রুল লীগ প্রতিষ্ঠা কে করেছিলেন, অপশানে যদি শুধু তিলক থাকে আর কোথাও বেসান না থাকে তাহলে তিলকে ঠিক করবে, আর যদি তিলক না থাকে বেসান থাকে তো তাতে। আর যদি কোনো অপশান এরকমভাবে দিয়ে দেয় কোনো কোশ্চেনে, যে তিলক একটা অপশান দিয়ে দিল, নেক্সট বললো বেসান্ত, তারপরে আরেকটা অপশান দিয়ে দিল তিলক ও বেসান্ত উভয়েই, তাহলে দুজনের যেটা সেটাতে ঠিক করবে। আর কে কোথায় করেছিল সেটা আমরা দেখে নেই। এখানে বলছে কি 1916 সালের এপ্রিল মাসে বেলগাঁওয়ে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন কে, তিলক। আর অ্যানি বেসান্ত কোথায় প্রতিষ্ঠা করেছিলেন, অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেছিলেন 1916 সালে সেপ্টেম্বরে আদিয়ার, মাদ্রাজে অবস্থিত এটা। তো এখানে হচ্ছে অ্যানি বেসান্ত তার হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তো অনেক সময় এরকমভাবেও দিতে পারে, যে হোম রুল লীগ কে আগে প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো এখানে এপ্রিলটা আগে, সো তিলকের নামটাই বলবে। ওই জন্যই বলা হয় হোম রুল লীগের নাম বললে সবার প্রথম জেনারেলি বলা হয় যে তিলক, কিন্তু দুজনেই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট চলে এসো, কি বলছে, রেজিগনেশন অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ফ্রম দ্য কংগ্রেস। এই যে কংগ্রেস থেকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে রেজিগনেশন দিয়েছিল, রিজাইন দিয়েছিল, কেন, তো সেটার কারণটা ফার্স্ট আমরা জানি, তারপরে সালটা বলছি। কারণটা হচ্ছে যে তিনি এই যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম মানে সংস্কার আইনটা যে বের করা হয়েছিল, তো এইটা কংগ্রেস টোটালি প্রতিরোধ করে, মানে এই আইনটার বিরোধিতা করে, যেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই আইনটাকে সাপোর্ট করে, মানে উনি ওয়েলকাম করে। সো অ্যাজ ইউজুয়াল কংগ্রেসের সাথে একটা ঝামেলার সৃষ্টি হবে। সো সেই জন্য তিনি কংগ্রেস থেকে লেফট করে এবং ফাউন্ড করে কি ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেশন ফেডারেশন ইন 1919। তিনি এবার প্রথম যেটা বলেছিল এখানে কোশ্চেনে, বলেছে কি যে 1918 সালে হচ্ছে রিজাইন দিয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস থেকে। আর রিজাইনটা দেওয়ার কারণটা তো বললাম। তো এবার রিজাইন দিয়ে যখন বেরিয়ে যান, তখন হচ্ছে এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা করে তিনি 1919-এ গিয়ে এটা প্রতিষ্ঠা করেন। 18-এ বেরিয়ে যান, 1919-এ অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা করেন। অনেকেই এটা জানো না, যে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বার্ক বলা হয়, ইন্ডিয়ান বার্ক।
তোমরা যারা তোমাদের কাছে এই কৃষ্ণা রেড্ডির বইটা রয়েছে তারা তোমরা বই খুলে দেখতে পারবে। এই চ্যাপ্টারের নাম তো সেমই রেখেছি, সো তোমাদের অসুবিধা হবে না। গান্ধী অ্যান্ড হিজ থটসের এমসিকিউগুলো দেখবে, বুঝতে পারবে আমি কিভাবে তোমাদেরকে করাচ্ছি। যাদের কাছে আছে তারা অবশ্যই একবার দেখে নিও। নেক্সট বলছে কি যে ডেথ অফ গোখেল। ডেথ অফ গোখেলের ক্ষেত্রে মানে গোখেল বলতে এখানে বলা হচ্ছে যে গোপাল কৃষ্ণ গোখেল। তো ওনার মৃত্যু কবে হয়েছিল? 1915 সাল। যদি তারিখটা পুরো খেয়াল রাখতে পারো রাখবে। আর মুম্বাইতে ওনার মৃত্যু হয়েছিল। আর হচ্ছে ওনার জন্মটা মনে রাখার সেরকমভাবে দরকার নেই, বাট মনে রাখতে পারলে খুবই ভালো। 1866 সাল। আমি এই রিলেটেড গান্ধীজির বার্থডেটাও এখানে বলে দিলাম, তার রিজন আছে একটা। গান্ধীজির বার্থডে হচ্ছে 1869। আশা করি তোমরা তারিখটা জানো, এটার বলার দরকার নেই। সো গান্ধীজির বার্থডে হচ্ছে 1869, আর যেখানে গোপালকৃষ্ণ গোখেলের বার্থডে হচ্ছে 1866। এবার আমি কেন বললাম এই দুজনের বার্থডে একসাথে, বিকজ গোপালকৃষ্ণ গোখেল অ্যাকচুয়ালি গান্ধীজির টিচার ছিল, পলিটিক্যাল গুরু যদি বলো তাহলে সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখেল। সো তোমাদের এক্সামে প্রচুরবার কোশ্চেনটা আসে যে গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন, সো গোপালকৃষ্ণ গোখেল। এবার দেখো একটা কোশ্চেন কিন্তু এখন কিছু এক্সামে, খুব কম এক্সামে এই কোশ্চেনটা দেখেছি আমি, যে আসে বলে কি গোপালকৃষ্ণ গোখেলের মেন্টর কে ছিলেন। মানে এতদিন আমাদের জেনারেলি আসে কি যে গান্ধীজির মেন্টর কে ছিলেন বা পলিটিক্যাল গুরু, আর সেখানে বলে কি গোপালকৃষ্ণ গোখেলের মেন্টর কে ছিলেন। তো তিনি হয়ে যাবেন গোবিন্দ রানাডে। মনে রাখবে, দুটোর মধ্যে কনফিউজ হয়ে যেও না। গোপালকৃষ্ণ গোখেলের পলিটিক্যাল গুরু বা মেন্টর হচ্ছে গোবিন্দ রানাডে, আর গান্ধীজির ক্ষেত্রে গোপালকৃষ্ণ গোখেল। সো ওনাকে আরও একটা নাম বলা হতো যে ডায়মন্ড অফ ইন্ডিয়া, ডায়মন্ড অফ ইন্ডিয়া বলা হতো ওনাকে। আর ওনার অকুপেশন কি ছিল সেটা হচ্ছে কি প্রফেসর ছিলেন উনি একজন, এবং পলিটিশিয়ান ছিলেন। এ দেখো এখানে লিখে দিয়েছি যে পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি, পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি ছিলেন। এবার দেখো আমি এখানে ওইটা যাতে তোমাদের কনফিউজ না হয়ে যাও, সো এখানে আমি একটা চার্টের মতো করে জিনিসটাকে বলে দিয়েছি যে সবার প্রথম ধরো সাপোজ আমি জাস্ট মনে রাখার সুবিধার জন্য এটা এই করেছি যে গোবিন্দ রানাডে হচ্ছে সবার প্রথম গুরু। তো তার শিষ্য হয়ে যাচ্ছে কি মানে গোপালকৃষ্ণ গোখেলের গুরু যেহেতু গোবিন্দ রানাডে, ওপরে গোবিন্দ রানাডে, তার তলায় লিখে দিয়েছি গোপালকৃষ্ণ গোখেল, তার তলায় লিখেছি গান্ধীজি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় জিনিসটা। পিডিএফটা আমি টেলিগ্রামে আজকেই দিয়ে দেবো, সো তোমাদের কোনো প্রবলেম হবে না পড়তে। তো এই ব্যাপারে আমি এটা লিখে দিয়েছি যে গান্ধীজি কবে ভারতে এসেছিলেন। তিনি হচ্ছে 1915 সালের 9 জানুয়ারি ভারতে এসেছিলেন। এরপর দেখো তোমাদের কি বলছে, এখানে বলছে কি ইয়াং হাজব্যান্ডস এক্সপেডিশন টু তিবেত। এটা একটা ব্যাপার। তো এটা আমি থিওরি ক্লাসে তোমাদের এই ব্যাপারে বলবো। ওই বঙ্গভঙ্গের ওই টাইম পিরিয়ডটায় অনেকটা জিনিসটা হয়েছিল। অ্যাকচুয়ালি এটার সালটা বলা হয় কিন্তু 1904 সাল। অপশানে জেনারেলি তোমাদের 1904ই থাকবে, বাট আমি পুরোটাই বলে দিলাম যে ডিসেম্বরের 1903 থেকে সেপ্টেম্বর 1904 পর্যন্ত ছিল। 1904টাকেই অ্যাকচুয়ালি ধরা হয়। নেক্সট বলছে কি যে অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশি মুভমেন্টস কার সময়ে হয়েছিল অ্যাকচুয়ালি, মানে কোন ভাইসরয়ের সময় হয়েছিল। তো সেটা কে হয়ে যাবে যে ডিউরিং লর্ড কার্জন। তোমরা সবাই জানো যে বঙ্গভঙ্গ করেছিল কে, লর্ড কার্জন, এবং কত তারিখে করেছিল সেটা কত তারিখ হয়ে যাবে 16ই অক্টোবর 1905। সো ওই দিন কার্যকরী হয়েছিল। সো সেই জন্য হচ্ছে যে মুভমেন্ট শুরু হয় অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশি মুভমেন্ট, সেটাও ওনার সময়ই শুরু হয় যে ডিউরিং লর্ড কার্জন। এরপর চলে এসো ফ্যাক্টরি অ্যাক্ট অফ 1891। 1891 সালের ফ্যাক্টরি অ্যাক্ট, এটা হচ্ছে কার আমলে হয়েছিল, সেটা হচ্ছে ডিউরিং লর্ড ল্যান্সডাউন। এটা একটু ইউনিক নাম, সো মনে রাখবে। ফ্যাক্টরি অ্যাক্ট 1891টা একটু ফেমাস অ্যাক্টের মধ্যেই পড়ে এটা। নেক্সট চলে এসো রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট সম্পর্কে আমরা কি দেখব যে রাওলাট অ্যাক্ট সবাই জানো যে এটা 1919 সাল, এটা নতুন করে বলার দরকার নেই, বাট এটা কার আমলে হয়েছিল মনে করে দেখো। রাওলাট অ্যাক্টের আগে অ্যাকচুয়ালি কী হয়েছিল জিনিসটা, তোমার মন্টফোর্ড রিফর্মস যেটা হয়েছিল, তো এটা কার আমলে হয়ে যাবে লর্ড চেমসফোর্ডের সময়। এস্টাবলিশমেন্ট অফ অ্যান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন অ্যাট পুসা। অ্যাকচুয়ালি আমি এইগুলো ভাববে যে একটু আলাদা আলাদা জিনিস, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে যে যতগুলো অপশান আর যতগুলো ওখানে তো
যারা বইটা ফলো করেছো তারা দেখেছো ওখানে হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং, লিস্ট 1 লিস্ট 2 এইভাবে থাকে। তো সো ওখানে ওই যে কটা 4টে 5টে যে কটা আছে প্রত্যেকটা পয়েন্ট সেইটা রিলেটেড, যেটা ঠিক অ্যান্সার সেটা আমি এইভাবে লিখেছি। সো ওই জন্য মনে হচ্ছে যে এখানে অ্যান্টি পার্টিশন, এখানে ফ্যাক্টরি অ্যাক্ট, একটু আলাদা আলাদা ব্যাপার। সো ওটারই কারণ যে ওখানে কোশ্চেনে যেভাবে ছিল আমি সেইভাবে শুধু পরপর জিনিসগুলোকে সাজিয়েছি আর সেই রিলেটেড এক্সট্রা ইনফরমেশান দিয়েছি। আর থিওরি ক্লাস করলে তখন হচ্ছে একদম একটা সম্পর্কে সেটা সম্পর্কে পুরো পরপর যাবে। সো ওখানকার ব্যাপার আলাদা। তোমাদের এরপর আমার তো কোনো ডাউটই নেই যে তোমাদের এই ভিডিওগুলো দেখার পর তোমাদের কৃষ্ণা রেড্ডির এমসিকিউ অন্তত মনে রাখতে কোনো প্রবলেম হবে। সো নেক্সট কী বলছে, এস্টাবলিশমেন্ট অফ অ্যান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন অ্যাট পুষা। তো পুষাতে যে অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন এস্টাবলিশ করা হয়েছিল সেটা কে? তো সেটা হচ্ছে হেনরি ফিপস। ওকে, তো পরের স্লাইডে দেখে নেবো আমরা। এরপর চলে এসো সান্ধ্য পত্রিকা, মানে সন্ধ্যা। তো সন্ধ্যা হচ্ছে এটা কে এর প্রকাশক, মানে হ্যাঁ কে প্রকাশক ছিলেন সেটা হচ্ছে কি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপর চলে এসো বন্দে মাতরম। এটা বন্দে মাতরম বলতে ওই গানের কথা আমি বলছি না, এখানে হচ্ছে এটা পত্রিকার কথা বলা হচ্ছে এবং এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কিন্তু যেহেতু এই বন্দে মাতরমটা জেনারেলি আমরা গান হিসেবে করি, সো তোমরা অনেকেই এইটা গুলিয়ে ফেলতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল, ওই জন্য আমি এটা এভাবে লিখেও দিয়েছি পাশে। এবং এইটার ফাউন্ডার কে ছিল এই পত্রিকাটার, সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল ফাউন্ডার, আর অরবিন্দ ঘোষ হচ্ছে এর এডিটর। ওকে, নেক্সট চলে এসো নিউ ইন্ডিয়া। আচ্ছা, তোমাদের পরীক্ষায় কোশ্চেনে নিউ ইন্ডিয়া পত্রিকার কথা যদি বলে কে করেছিল, তাহলে তোমরা একটা জিনিস ফলো করবে যে নিউ ইন্ডিয়ার অপশানে যদি বিপিনচন্দ্র পাল শুধু থাকে আর বাকি সব অন্য কিছু থাকে, ওকে বিপিনচন্দ্র পাল। আর যদি ওই বোথের গল্প থাকে তাহলে বিপিনচন্দ্র পাল অ্যানিমেশন দুটোই, কজ এটার একটাই কারণ, দেখো আমি লিখেই দিয়েছি, নিউ ইন্ডিয়া যেটা উইকলি মানে সপ্তাহে সপ্তাহে বেরোতো ওটা বিপিনচন্দ্র পাল, আর যেটা নিউ ইন্ডিয়া ডেলি বেরোতো তো সেইটা হয়ে যাচ্ছে গিয়ে কি অ্যানিমেশন হচ্ছে আমাদের এটার প্রকাশক ছিল। সো এই দুটো জিনিস একটু কনফিউজ হয়ে যাবে না, উইকলি হলে নিউ ইন্ডিয়ার বিপিনচন্দ্র পাল আর নিউ ইন্ডিয়া ডেলি হলে অ্যানিমেশন। জেনারেলি নিউ ইন্ডিয়া কথাটা শুনলে ম্যাক্সিমাম লোক অ্যানিমেশনটা টিক করবে, বাট কোশ্চেনটা ভালো করে ফলো করে তারপরেই অ্যান্সার টিক করবে। নেক্সট বলছে কি ডন, এইটা কে করেছিল? জিন্না। এটা আমি আগের দিনই তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে মনে করে দেখো মুসলিম লীগের যে নিউজ পেপারটা ছিল ওখানে আমি কি বলেছিলাম, মুসলিম লীগের নিউজ পেপারটা ছিল ডন। এইটাই হচ্ছে সেই নিউজ পেপার। অ্যাজ ইউজুয়াল তার মেন প্রকাশক বলো আর ফাউন্ডার বলো ইনফ্যাক্ট, তো তিনি জিন্নাই হবে। এবং এটা হচ্ছে পাকিস্তানের সব থেকে পুরাতন ইংলিশ নিউজ পেপার, ওল্ডেস্ট ইংলিশ নিউজ পেপার পাকিস্তানে। এই কোশ্চেনটাও দিয়ে দিতে পারে স্ট্যাটিক জিকেতে, তো সেটা হয়ে যাবে ডন। মনে রাখবে এটা মুসলিম লীগের নিউজ পেপার ছিল। নেক্সট বলছে ভারত মাতা। ভারত মাতা নামটা ভীষণই ইম্পর্টেন্ট এবং কোশ্চেনটাই ভীষণ ইম্পর্টেন্ট। সো এটা অ্যান্সার হয়ে যাবে, এটা একটা জার্নাল ছিল, সো এটার অ্যান্সার হয়ে যাবে অজিত সিং। তারপরে আচ্ছা এখানে একটুখানি মানে ঢেকে গেছে জিনিসটা, আমি বলে দিচ্ছি মুখে। কৃষ্ণ পত্রিকা, এটা হচ্ছে তেলেগু ল্যাঙ্গুয়েজে, এটা মনে না রাখলেও চলবে বাট মনে রাখতে পারলে খুব ভালো। কাণ্ড ভেঙ্কটাপ্পাইয়া, জানোই তো তেলেগু পোয়েটদের কীরকম নাম হয় বা ওখানকার মানুষজনের একটু নামটা ডিফারেন্ট হয়। সো নেক্সট বলছে কি আল হিলাল। আল হিলালের ফাউন্ডার কে ছিল? আবুল কালাম আজাদ, ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রচুর আসে। তারপরে চলে এসো কমরেড। কমরেডটাও ইম্পর্টেন্ট, এটা বলছে কে? মোহাম্মদ আলী, উনি হচ্ছে ফাউন্ডার। নেক্সট স্লাইডে কি দেখে নেব, কমনওয়েলথ। এই কোশ্চেনটা প্রচুর এক্সামে এসেছে, সেটা হচ্ছে অ্যানিবেশান্ত এর ফাউন্ডার। জমিনদার, মনে রাখবে এটা ভালোই, এটা হচ্ছে জাফর আলী খান। এরপর কিছু বইয়ের নাম বলবো, সেইগুলো কার লেখা সেইটা আমাদের দেখতে হবে। ফার্স্টে হচ্ছে গোড়া আর ঘরে বাইরে। গোড়া জানো রবীন্দ্রনাথ ঠাকুর, ঘরে বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর হবে। নীল দর্পণ, নীল দর্পণ হচ্ছে কার? সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র, ভীষণ ফেমাস বই। কি উপলক্ষে এই বইটা করা হয়েছিল তোমরা জানো? নীল বিদ্রোহ উপলক্ষে। আর কত সালে, এই জিনিসটা যদি কেউ জানো কত সালে নীল বিদ্রোহ হয়েছিল, তাহলে তোমরা
কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর এই বইটা কত সালে লেখা হয়েছিল সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, কারো যদি জানা থাকে। নেক্সট বলছে কি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটাকে সবাই জানো, দাদাভাই নওরোজি। আর কি উপলক্ষে লিখেছিল সেটাও জানো। নেক্সট বলছে কি, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়াকে আর.সি. দত্ত, আর.সি. দত্ত মানে কনফিউজ হয়ে যায় না, এটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত। এরপরে দেখব বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ওনার কটা বইয়ের নাম বলছি। সীতারাম, বই বলতে উপন্যাস অ্যাকচুয়ালি এগুলো, সীতারাম, দেবী চৌধুরানী, আনন্দমঠ। আচ্ছা, এরপর আমি আগের জিনিসগুলো আমি দেখিয়েই দিচ্ছি, যে এতক্ষণ আমরা কি দেখছিলাম, পত্রিকা না হলে জার্নাল, এইগুলোর হচ্ছে তোমার ফাউন্ডার কারা ছিল, আর এই লাস্টে এখান থেকে হচ্ছে তোমাদের সব বইয়ের যারা অথার বা রাইটার সেগুলো দেখলাম। এরপর দেখব যে বিভিন্ন সময় যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল তা সেটা কোন সালে হয়েছিল বা সেই রিলেটেড যত এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। সো এখানে ফার্স্ট কি বলছে, রিইউনিয়ন অফ দ্য কংগ্রেস। এই যে কংগ্রেস ফার্স্ট ভেঙে যায়, কংগ্রেস কত সালে ভেঙে যায় সেটা হয়ে যাবে কি 1907। আর কোন অধিবেশনে, সেটা হয়ে যাবে সুরাট অধিবেশন। আচ্ছা, ফার্স্টের ওপরের দিকটা একটু কেটে গেছে, তোমরা বুঝে নিও। এটা হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে হচ্ছে কংগ্রেস বিভক্ত হয়ে যায়। নরমপন্থী আর চরমপন্থীদের যে মতবিরোধ হয়, মানে নরমপন্থীরা কেন, ওরা হচ্ছে সমস্ত আবেদন নিবেদন নীতিতে বিলিভ করতো, ব্রিটিশদের ভালো দিকটাই ওদের কাছে সামনে ছিল। তো আর চরমপন্থীরা বলতো যে আন্দোলনের মাধ্যমে, সক্রিয় আন্দোলনের মাধ্যমে আমরা এই সমস্ত আমাদের যা দাবি সেগুলো আমরা আদায় করে নেবো। সো সেই জন্য হচ্ছে ওদের মধ্যে একটা মতবিরোধ হয়। সো 1907 সালে সুরাট অধিবেশনে হচ্ছে কংগ্রেস বিভক্ত হয়ে যায়। এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস তোমরা মনে রাখবে এখানে, যে বলছি এক মিনিট, মনে রাখবে 1907 সালে যেই সুরাট অধিবেশন হয়েছিল, তো ওখানে সুরাট অধিবেশনে কে ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা হচ্ছে রাসবিহারী ঘোষ। সো এইটা খুব ভালো করে মনে রাখবে, এই কোশ্চেনটা দিয়ে দেয়। এরপর ওরা যে বিভক্ত হয়ে যায়, নেক্সট হচ্ছে 1916 সালে। এই 1916 সালে আবার কংগ্রেস মানে রিইউনিয়ন হয়, মানে ইউনাইট হয়ে যায়, আবার মিশে যায় একসাথে। তো 1916 সালে এইটাকে বলা হয় লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি, যারা বাংলায় পড়ছে লখনৌ চুক্তি হবে ওটা। আর এই যে অধিবেশনটা ছিল, এই অধিবেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল সেইটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষা চলে আসে, অম্বিকা চরণ মজুমদার। প্রত্যেকটা যে পয়েন্ট বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আদারওয়াইজ আমি পয়েন্টগুলো বলতামই না। সো এখানে অম্বিকা চরণ মজুমদার ভীষণ ভিভিআই পরীক্ষায় কোশ্চেনটা দেয় মাঝে মাঝেই, যে লখনৌ প্যাক্টের যে কংগ্রেসের সেশনটা হয়েছিল সেটাতে প্রেসিডেন্ট কে ছিলেন। নেক্সট চলে আসো চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে তো জানোই, 1917 সালে হয়েছিল। যে গান্ধীজি যখন চলে আসেন ভারতে, রিটার্ন করেন, প্রত্যাবর্তন করেন, তখন হচ্ছে গান্ধীজি ফার্স্টেই সর্বভারতীয় রাজনীতিতে যোগদান করেননি। সো অ্যাজ ইউজুয়াল সর্বভারতীয় রাজনীতিতে যোগদান করার আগে উনি ঠিক করেছিলেন যে উনি পুরো দেশের অবস্থা সম্পর্কে জানবে, এবং এই ব্যাপারে ওনাকে গাইড করেছিলেন কে, আমরা একটু আগেই পড়েছি যে ওনার পলিটিক্যাল গুরু কে ছিলেন, গোপালকৃষ্ণ গোখেল। সো গোপালকৃষ্ণ গোখেলই ওনাকে নির্দেশ দেন যে তুমি আগে গোটা ইন্ডিয়ার কন্ডিশনটা ঘুরে দেখো। তো উনি সেটাই করছিলেন, এবং এমন সময় ওনার কাছে আর কি এই ব্যাপারে কথা আসে যে চম্পারণের কৃষকদের ওখান থেকে আর কি ডাকে যে আমাদের এখানে এরকম প্রবলেম হচ্ছে। ওটা কি উপলক্ষে হয়েছিল, নীল চাষিদের প্রবলেম, মানে নীল চাষিদের ওপর যে প্রচণ্ড আর কি অত্যাচারগুলো হতো, নীলকররা করতো আর কি। তো সেইটার ওপরে যে প্রবলেমটা ওদের ক্রিয়েট হয়েছিল, তো সেইটাকে সলভ করার জন্য ওনাকে ডাকা হয়। এবং ওনার সাথে কারা কারা লিডার হিসেবে ছিলেন সেটা মনে রাখবে। একজন ছিলেন তোমার রাজেন্দ্র প্রসাদ, আরও কিছু নাম আছে, তোমরা পরে আমি থিওরি ক্লাসে তো বলবো, আর তার আগে কারো যদি দেখতে ইচ্ছা করে তাহলে তোমরা বই থেকে দেখে নিও। ব্রজকিশোর বলে একজন ছিলেন। তো এনারা হচ্ছে সব চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির সাথে পাশাপাশি লিডার হিসেবে কাজ করেছিলেন। নেক্সট চলে এসো, বলছে কি লঞ্চিং অফ দ্য খিলাফত মুভমেন্ট। এই যে খিলাফত মুভমেন্টটা হয়েছিল এটা কত সালে লঞ্চ করা হয়েছিল,
এটা হয়ে যাবে কি 1919 নাগপুর সেশন অফ দ্য কংগ্রেস। এবার দেখো নাগপুর সেশন অফ দ্য কংগ্রেস এটা হচ্ছে 1920 সাল। 1920 সালে কি হয়েছিল আমরা জানি যে নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল। আর এই নাগপুর সেশনটা কেন জিজ্ঞেস করে তার কারণ এটাই যে আমি তোরা লিখেই দিয়েছি যে কংগ্রেস এই সেশনে হচ্ছে রেটিফাই করেছিল যে এই রিজলিউশনটা যে নন কোঅপারেশন মুভমেন্ট আমরা স্টার্ট করব, মানে এটা লঞ্চ করব। সো কার লিডারশিপে? সেটা হচ্ছে গান্ধীজির লিডারশিপে। এটাই হচ্ছে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। আর নন কোঅপারেশন মুভমেন্টের সাথে আরেকটা মুভমেন্ট যেটা যুক্ত হয়েছিল সেটাই হচ্ছে এই খিলাফত মুভমেন্ট। ওকে, তো এখানে অগাস্ট ডিক্লারেশন নেক্সট কোশ্চেন একটা ছিল যে অগাস্ট ডিক্লারেশন। তো অগাস্ট ডিক্লারেশন অ্যাকচুয়ালি কে করেছিলেন, মানে এই ডিক্লারেশনটা কে আর কি করেছিলেন সেটা হবে কি মন্টেগু। সো এইটার আরও একটা নাম ওই জন্য মন্টেগু ডিক্লারেশন, যে ওই জন্যই পাশে অর দিয়ে লিখে দিয়েছি যে অগাস্ট ডিক্লারেশন অ্যাকচুয়ালি কে ডিক্লেয়ার করে, তো সেটা অ্যান্সার হয়ে যাবে যে মন্টেগু। আর ওই জন্যই এটাকে মন্টেগু ডিক্লারেশনও বলে। 1917 সালের 20 অগাস্ট হচ্ছে অগাস্ট ডিক্লারেশন করা হয়েছিল, ডিক্লেয়ার করা হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ সম্পর্কে যদি কেউ না জেনে থাকো বলে দিচ্ছি যে এই গান্ধীজি যখন সর্বভারতীয় আন্দোলনে যোগদান করার আগে প্রথম 3খানা আঞ্চলিক আন্দোলনে যোগদান করেছিল। এক তো বললাম সবার প্রথম চম্পারণ সত্যাগ্রহ, নেক্সট হচ্ছে আমেদাবাদ, আর এই খেদা সত্যাগ্রহ। মানে চম্পারণ সত্যাগ্রহটা 1917 সালে, আর আমেদাবাদের যে মিল শ্রমিকদের যে প্রবলেমটা ছিল, আর হচ্ছে এদিকে খেদা সত্যাগ্রহ, এইগুলো হচ্ছে তোমাদের 1918 সালে হচ্ছে উনি করেছিলেন। এরপর হচ্ছে লাস্ট কোশ্চেন যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার এটা হয়েছিল কত তারিখটাই মনে রাখবে, কজ এটা ভিভিআই পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় কিন্তু 1919 সবই দিয়ে দেবে, দেখা যাবে, তারপর শুধু তারিখটা চেঞ্জ করে দেবে, না পড়ে রাখলে পারবে না। এটা হয়ে যাবে 13ই এপ্রিল 1919। আর কেন হয়েছিল, কী উপলক্ষে হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের এই যে হত্যাকাণ্ডের এই ঘটনাটা, এর ফলে হচ্ছে কোন কোন বিখ্যাত ব্যক্তিরা তারা তাদের যে সমস্ত প্রাইজ আগে পেয়েছিল, মানে পদকগুলো পেয়েছিল, সেইগুলোকে করেছিল, এগুলো তোমরা কেউ জানলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আদারওয়াইজ আমি তো পরে আছি বলেই দেবো। সো এত পর্যন্তই ছিল আজকের ক্লাস। এরপর হচ্ছে তোমাদেরকে আমি ক্লাস করাবো নেক্সট দিন ক্লাস 5, যেটা এই চ্যাপ্টারটা এখন আমার শেষ হয়নি। জানোই তো গান্ধীজির মানে সর্বভারতীয় আন্দোলনে গান্ধীজির একটা বিশাল ভূমিকা, সো ওনার চ্যাপ্টারটা ওই জন্যই অতটাই বড় হয়। সো নেক্সট দিন এরপর থেকে আবার ক্লাস করাবো। আর আশা করি তোমাদের এরপর থেকে স্লাইডে পড়তে আই থিঙ্ক বেশি ভালো লাগছে আগের থেকে। যদি এইটা বেশি ভালো লাগে জানাবে, আর যদি এর থেকে তোমাদের ওই আগে পিডিএফ ফরম্যাটে যে আমি পড়াতাম ওটা বেশি ভালো লাগে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা হচ্ছে ভিডিওটা লাইক করনি এখনও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।